ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা পড়ব ক্রোমোজোমের গঠন সম্পর্কে। তো দেখো, এখান থেকে মেনলি যেগুলো আসে সেগুলো হচ্ছে শর্ট প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট কিছু শর্ট প্রশ্ন আছে, আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরপর যখন আমরা কোষ বিভাজনে ঢুকে পড়বো, অর্থাৎ প্রোফেজ মেটাফেজ সেগুলো যখন দেখব, সেগুলো জানতে গেলে কিন্তু প্রত্যেকটা শব্দ খুব ইম্পর্টেন্ট। তাই জন্য আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। চলো, ক্রোমোজোমের গঠন দেখো। আগের দিন আমরা দেখেছিলাম যে ক্রোমোজোম কি। আজকে আমরা জানবো ক্রোমোজোমের অংশগুলো কি কি বা ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত। তো প্রথম যেটা সেটা হচ্ছে কি না ক্রোম্যাটিড। ক্রোম্যাটিড কি বলছে দেখো না, প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে দুটো সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদের বলা হয় কি না ক্রোম্যাটিড। কটা থাকে? দুটি থাকে। অর্থাৎ কি না, অর্থাৎ দেখো এটা একটা যদি ক্রোমোজোম হয় তো সেই ক্রোমোজোমের এটা হচ্ছে একটা ক্রোম্যাটিড, এটা হচ্ছে একটা ক্রোম্যাটিড। বোঝা গেল? অর্থাৎ এটা যদি একটা ক্রোমোজোম হয়, ধরো এটা একটা ক্রোমোজোম, ধরো ঠিক আছে, যদি এটা একটা ক্রোমোজোম হয় তাহলে এটা এই অংশটা হচ্ছে একটা ক্রোম্যাটিড এবং এই অংশটা হচ্ছে একটা ক্রোম্যাটিড। অর্থাৎ একটা ক্রোমোজোমে দুটো ক্রোম্যাটিড থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। একটা ক্রোমোজোমে কটা ক্রোম্যাটিড থাকে না দুটো ক্রোম্যাটিড থাকে। দেখো এরপর যেটা করবো সেটা হচ্ছে কি না ক্রোমোনিমাটা, বা সিঙ্গুলারে যদি আমরা বলি অর্থাৎ এক বচনে যদি আমরা বলি সেটাতে আমরা বলতে পারি কি না ক্রোমোনিমা। ক্রোমোনিমা, ঠিক আছে, ক্রোমোনিমাটা বা ক্রোমোনিমা সিঙ্গুলারে বললে সেটা হচ্ছে ক্রোমোনিমা, একই জিনিস। দেখো কি বলছে না, প্রথম বলছে ইন্টারফেজ দশায়। সেটা কি আমি একটু পরে আসছি। ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে দুটো সূক্ষ্ম তন্তু থাকে, একে ক্রোমোনিমাটা বলা হয়। অর্থাৎ কি দেখো, আমরা এখনো কোষ বিভাজনে কিন্তু ঢুকিনি, অর্থাৎ তাও আমি তোমাদের একটু বলে রাখি। ইন্টারফেজ দশা হচ্ছে সেই দশা যেই সময় প্রস্তুতি পর্ব চলে, ঠিক আছে, কোষ বিভাজন হয় না, অর্থাৎ কোষ বিভাজন বন্ধ থাকে, কিন্তু প্রস্তুতি পর্ব চলে। কিসের না ডিএনএ আরএনএ প্রোটিন এই সংশ্লেষণের কাজগুলো কিন্তু চলতে থাকে। অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক এখন পড়ছো তো ক্লাস 9 ছিল তোমাদের কি প্রস্তুতি নেওয়ার সময়, এখন কিন্তু তোমরা একদম পরীক্ষার কাছাকাছি এসে গেছো। তো ইন্টারফেজ দশা হচ্ছে সেই দশা যেই দশায় প্রস্তুতি পর্ব চলে। তো ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে সূক্ষ্ম তন্তু থাকে। দেখো ক্রোমোজোমের মধ্যে দুটো সূক্ষ্ম তন্তু, এই যে এই পোরশন দুটো, ঠিক আছে, দুটো সূক্ষ্ম তন্তু থাকে, একে কি বলা হয় ক্রোমোনিমাটা বলা হয় বা ক্রোমোনিমা বলা হয়, ঠিক আছে। এবার কি বলছে না, প্রত্যেকটা ক্রোমোনিমা তন্তু কুণ্ডলীকৃত ও ঘনীভূত হয়ে মেটাফেজ দশায় এক একটি ক্রোম্যাটিড গঠন করে। আমরা আগেরটাতে বললাম ক্রোম্যাটিড কি না একটা ক্রোমোজোমে দুটো ক্রোম্যাটিড থাকে, ঠিক আছে। ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটা কি বললাম না, এই যে এটা গঠনকারী যে সূক্ষ্ম 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 অংশগুলো থাকে সেটা হচ্ছে ক্রোমোনিমাটা বা ক্রোমোনিমা, ঠিক আছে। এবার এই ক্রোমোনিমা গুলো কি হচ্ছে না, যখন মেটাফেজ দশা আসছে, আমি বারবার বলছি এখনো কিন্তু আমরা কোষ বিভাজনে আসিনি, যখন কোষ বিভাজন বলবো তখন কিন্তু তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারফেজ দশা দেখলাম, ইন্টারফেজ দশার পর আরেকটা দশা আছে সেটা হচ্ছে মাইটোটিক ফেজ। তার চারটে ভাগ, একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানাফেজ, একটা হচ্ছে টেলোফেজ, ঠিক আছে। তো মেটাফেজ দশায় কি হয় শুধু মনে রাখো এখন যে বেনতন্তু গঠন হয়, ঠিক আছে। অর্থাৎ মেটাফেজ দশা হচ্ছে সেই দশাটা যেই দশায় ক্রোমোজোম একদম ঘন সন্নিবিষ্ট হয় এবং একটা ক্রোমোজোমের পরিপূর্ণ যে আকার, দেখো এটা কিন্তু এই যে ক্রোমোজোম এটা কিন্তু মেটাফেজ দশা, ঠিক আছে, এটা কিন্তু মেটাফেজ দশায় ক্রোমোজোমটাকে ঠিক এইরকম ভাবে দেখা যায়, ঠিক মেটাফেজ দশায় ক্রোমোজোমটাকে ঠিক এইভাবে দেখা যায়, তোমরা এভাবে মনে রাখো। তো মেটাফেজ দশায় কি করছে না এক একটি ক্রোম্যাটিড গঠন করছে, অর্থাৎ এই যে একটা পোরশন আর এই যে একটা পোরশন, এই দুটো পোরশন গঠন করছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি না ক্রোমোমিয়ার। তো ক্রোমোনিমা আমরা করলাম কি না এই যে এই পোরশন, ঠিক আছে। এবার দেখো এই জায়গাটাতে তোমরা লক্ষ্য করো, এই যে এই জায়গাটাতে তোমরা লক্ষ্য করো যে এই অংশগুলো কিন্তু একটু বেশি ঘন। কিসের মতো ঘন না পুঁতির মালার মতো দেখতে পুরো, তাই না? দেখো এই পোরশনটা অর্থাৎ এই যে এই অংশটুকু কেমন না একটু বেশি ঘন।
এবং বেশি ঘন কি কেমন দেখতে না পুঁথির মতো দেখতে, সেই অংশগুলোকে কি বলা হয় না ক্রোমোমিয়ার বলা হয়। কি বলতে চাইছে না স্থানে স্থানে ক্রোমোনিমার ঘনত্ব খুব বেশি, জায়গায় জায়গায় দেখো এটা একটা ক্রোমোনিমা, এটা একটা ক্রোমোনিমা, ঠিক আছে, জায়গায় জায়গায় কি ক্রোমোনিমার ঘনত্বটা খুব বেশি এবং বেশি হয়ে গিয়ে কি করছে পুঁতির মালার মতো অংশ তৈরি করছে, সেটাকে বলা হয় কি না ক্রোমোমিয়ার। এবার আমরা দেখবো যেটা সেটা হচ্ছে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার শব্দটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসলে, আমি বারবার বলছি, তো প্রথমেই জিনিসটা ভালোভাবে বুঝে নাও। প্রাথমিক খাঁজ দেখো, প্রাথমিক খাঁজ আর এটাই কি না সেন্ট্রোমিয়ার। কি বলতে চাইছে দেখো, দেখা যাক না ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে যে খাঁজ থাকে, অর্থাৎ ক্রোমোজোম, এটা যদি একটা ক্রোমোজোমের সরল একটা গঠন হয়, তো এই ক্রোমোজোমের মাঝ বরাবর যে খাঁজের মতো অংশটা, যে খাঁজের মতো অংশটা, সেটাকে কি বলা হচ্ছে না সেটাকে বলা হয় প্রাথমিক খাঁজ, ঠিক আছে, সেটাকে বলা হয় কি না প্রাথমিক খাঁজ। এবার এই প্রাথমিক খাঁজ দেখো তাকে বলা হয় প্রাথমিক খাঁজ। এবার এই ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশের এই অংশটার যেটা ঘন অংশ, অর্থাৎ এই অংশটারই যে অংশটা বেশি ঘন, ঠিক আছে, সেই অংশটাকে বলা হয় কি না সেন্ট্রোমিয়ার। অর্থাৎ এই যে দেখো এই পোরশনটা, আমি একটা অন্য কাজে ব্যবহার করি, দেখো এই যে এই পোরশনটা, এটা যদি একটা ক্রোমোজোম হয়, একটা ক্রোমোজোমের দুটো বাহু থাকে, কি কি না ক্রোম্যাটিড বলা হয়, তাই তো। তো এই যে মাঝের যে অংশটা, ঠিক সেটাকে বলা হয় কি না সেন্ট্রোমিয়ার। এই যে মাঝের যে অংশটা সেটাকে কিন্তু বলা হয় সেন্ট্রোমিয়ার, অর্থাৎ এই জায়গাটায় থাকে যেটা, বোঝা যাচ্ছে, সেটাকে বলা হয় কি না সেন্ট্রোমিয়ার। এবার একটা খুব ইম্পর্টেন্ট লাইন দেখো, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেটের মতো অংশটিকে বলা হয় কাইনেটোকোর। অর্থাৎ এই অংশটা দেখো, এই যে সেন্ট্রোমিয়ার বললাম এই জায়গাটা যদি হয়, তো সেন্ট্রোমিয়ারের সাথে কেমন না এই রকম টাইপের প্রোটিন নির্মিত প্লেটের মতো দেখতে অংশগুলো, তাদের বলা হয় কি না কাইনেটোকোর। এই কাইনেটোকোরটা কেমন না প্লেটের মতো দেখতে হয় এবং প্রোটিন নির্মিত অংশ, এবং এই জায়গাটাই কি করে যখন আমরা মেটাফেজে দেখব, মেটাফেজ দশায় যে বেমতন্তু গঠিত হয়, তখন এই বেম বা স্পিন্ডেল ফাইবার গুলো এই কাইনেটোকোর অংশের সাথে যুক্ত হয়ে আটকে ধরে থাকতে সাহায্য করে। আচ্ছা, মুখ্য খাঁজ, সেন্ট্রোমিয়ার, এই অংশগুলো তো তোমরা বুঝতে পারলে। এবার দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গৌণ খাঁজ। অর্থাৎ মুখ্য খাঁজ হচ্ছে দেখো, মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ আমরা যা খুশি বলতে পারি, ঠিক আছে। এবার যদি প্রাথমিক খাঁজ ছাড়া অপর কোনো একটা অংশ থাকে, সেটাকে কি বলা হয় গৌণ। অর্থাৎ মুখ্য ছাড়া এক্সট্রা যেটা, এক্সেস যেটা, সেটা কি, সেটা গৌণ খাঁজ। তো দেখো গৌণ খাঁজ কি না ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার ছাড়া, প্রাথমিক খাঁজটাই কিন্তু মুখ্য খাঁজ, আমি যেটা বলছি আর কি, প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার ছাড়া অপর কোনো খাঁজ থাকলে সেগুলোকে গৌণ খাঁজ বলা হয়, ঠিক আছে। প্রাথমিক খাঁজ ছাড়া যেটা থাকে সেটাকে কি বলা হয় গৌণ খাঁজ। দেখো একটা আছে গৌণ খাঁজ 1, আরেকটা আছে কি গৌণ খাঁজ 2। এবার তোমরা ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করো, এটা একটা ক্রোমোজোমের বাহ্যিক গঠন বা সরল গঠন, ঠিক আছে। তো আমরা তো সেন্ট্রোমিয়ার কি, প্রাথমিক খাঁজ কি, ক্রোমোমিয়ার কি, ক্রোমোনিমাটা কি, ক্রোমাটিড কি, এই জিনিসগুলো বুঝেছি। এবার আমাদের আরো 3-4টে জিনিস জানতে হবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে মুখ্য খাঁজ ছাড়া অপর দুটো অংশ, সেটা হচ্ছে গৌণ খাঁজ। দেখো খাঁজের মতো অংশ, দেখো একটা খাঁজের মতো অংশ, তো সেটা হচ্ছে গৌণ খাঁজ। একটা গৌণ খাঁজ 1, একটা গৌণ খাঁজ 2। আচ্ছা, এরপর দেখো যে গৌণ খাঁজ নিউক্লিওলাস সংশ্লেষে অংশগ্রহণ করে, কি সংশ্লেষ না নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস কথাটা তোমরা কোথায় পেয়েছো না, পেয়েছো তোমরা যখন ক্লাস 9 এ নিউক্লিয়াসের গঠন পড়েছিলে, সেখানে তোমরা নিউক্লিওলাস কথাটা পেয়েছো। যদি ভুলে গিয়ে থাকো কেউ, অবশ্যই 9 এর বই থেকে একটু দেখে নেবে। তো নিউক্লিওলাস সংশ্লেষে অংশগ্রহণ করে ও নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকে, সেটা হচ্ছে কি না গৌণ খাঁজ 1, অর্থাৎ এই অংশটা, ঠিক আছে। অর্থাৎ এই অংশটা কি করে না, এই অংশটা আমরা কি করলাম না নিউক্লিওলাস সংশ্লেষে অংশগ্রহণ করে। দেখো এই পোরশনটা হচ্ছে নিউক্লিওলাস, এই জায়গাটা হচ্ছে দেখো নিউক্লিওলাস, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে দেখো নিউক্লিওলাস। তো কি করে না নিউক্লিওলাসকে সংশ্লেষে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে কি না গৌণ খাঁজ 1। আর এই অংশটার আরেকটা নাম হচ্ছে কি না নর।
অর্থাৎ কি না নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। এটা কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট যে নর কি বা নরের পুরো কথা কি, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। নিউক্লিওলার অর্থাৎ কেন, কারণ এখানে এই অংশটা কি করে নিউক্লিওলাস সংশ্লেষে অংশগ্রহণ করে, নিউক্লিওলাস থেকে এসে নিউক্লিওলার। অর্গানাইজার কেন, কারণ এটা একটা জায়গা, ঠিক আছে, অর্গানাইজ করে সংশ্লেষ করে, আর রিজিয়ন মানে হচ্ছে জায়গা। তো নর এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, তোমরা লক্ষ্য করবে। আর বাকি সব গৌণখাঁজ গুলো কি না গৌণখাঁজ 2। দেখো গৌণখাঁজ 2 অর্থাৎ এই অংশটা। গৌণখাঁজ 1 এ কে থাকে না নর রিজিয়ন, নর রিজিয়ন NOR রিজিয়ন বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। কেন, কারণ এই অংশটা নিউক্লিওলাস পুনর্গঠনে অংশগ্রহণ করে। দেখো ইন্টারফেজ দশায়, আমি আগে বললাম ইন্টারফেজ দশা কিনা, সেটা হচ্ছে প্রস্তুতি পর্ব, রেস্টিং ফেজ, অর্থাৎ যেই সময় ও প্রস্তুত করে, সেই ইন্টারফেজ দশায় এই অঞ্চলটা নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকে এবং টেলোফেজ দশায় এই অঞ্চলের ডিএনএ নিউক্লিওলাস পুনর্গঠনে অংশগ্রহণ করে। কোন দশায়? টেলোফেজ দশায়। এই টেলোফেজ দশাটা হচ্ছে কিন্তু মাইটোটিক দশার একটা ফেজ, ঠিক আছে, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ যখন আমরা পড়বো তখন দেখবে আরো পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ টেলোফেজ মানে একদম প্রান্তীয় দশা, শেষ দশা যেটা, ঠিক আছে। তো টেলোফেজ দশায় এই অঞ্চলের ডিএনএ কি করে না নিউক্লিওলাস পুনর্গঠনে অংশগ্রহণ করে। এখান থেকে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে NOR রিজিয়ন কি বা NOR এর পুরো কথা কি না নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, বা আসতে পারে NOR টিকা লেখো, কি বলবো না গৌণখাঁজ 1 অঞ্চলে অবস্থিত, কি কাজ নিউক্লিওলাসকে পুনর্গঠনে সাহায্য করে। কোন দশায় না টেলোফেজ দশায়। ব্যাস এইটুকু লিখলে তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে। এরপর দেখো সেটা হচ্ছে কি না স্যাটেলাইট। এরপর যেটা সেটা হচ্ছে স্যাটেলাইট। এবার দেখো কি না গৌণখাঁজ 1 যুক্ত ক্রোমোজোমের প্রান্তদেশ বাল্বের মতো স্ফীত হয়, একে স্যাটেলাইট বলা হয়। অর্থাৎ গৌণখাঁজ 1, দেখো এই যে গৌণখাঁজ 1 যেটা, তার প্রান্তের যে অংশটা, অর্থাৎ আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, দুটো দিকে কিন্তু আছে টেলোমিয়ার। টেলোমিয়ার মানে কি একদম প্রান্ত দেশীয় যে অংশটা, অর্থাৎ এই অংশটা, অর্থাৎ এই অংশটা, অর্থাৎ একদম প্রান্তের যে অংশটা সেটাই হচ্ছে টেলোমিয়ার, দুদিকেই থাকে, ঠিক আছে। তো টেলোমিয়ার কি করছে দেখো না গৌণখাঁজ 1 যুক্ত ক্রোমোজোমের, গৌণখাঁজ 1 যুক্ত ক্রোমোজোমের প্রান্ত দেশটা, প্রান্তটা অর্থাৎ ধারটা কি হয় না স্ফীত বাল্বের মতো ফুলে ওঠে, সেটাকে কি বলা হয় না এটাকে বলা হয় স্যাটেলাইট। আর এই স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম গুলো থাকে না, সেই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয় না স্যাট ক্রোমোজোম। দেখো স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। এবার এই স্যাট ক্রোমোজোম কেন বলা হয় না, দেখো স্যাট, এই যে এসএটি, এই স্যাট কথাটার অর্থ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাই অ্যাসিডো থাইমো নিউক্লিনিকো। তোমরা খুব ভালো করে জায়গাটার স্ক্রিনশট নিয়ে নাও, আগে জায়গাগুলো ভালো করে বোঝো, তারপর তোমরা পড়বে। স্যাট কথাটার অর্থ কি না সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিনিকো, অর্থাৎ কি না নিউক্লিক অ্যাসিড বিহীন অংশ বা নিউক্লিক অ্যাসিড কি ডিএনএ আরএনএ, তো অর্থাৎ কি না ডিএনএ বিহীন অংশ। এই স্যাটেলাইটের এই পোর্শনটা কি ডিএনএ বিহীন অংশ বা নিউক্লিক অ্যাসিড বিহীন অংশ। অর্থাৎ কি বললাম না নিউক্লিক অ্যাসিড বিহীন অংশ কোন জায়গাটায় স্যাটেলাইট বডি, স্যাট ক্রোমোজোম কোন জায়গাটা বললাম না এই যে স্যাটেলাইট বডি যেটা, অর্থাৎ গৌণখাঁজ 1 অংশটা যখন কি হয় না একদম বাল্বের মতো স্ফীত অংশ তৈরি হয়, তখন তাকে বলা হয় কি না স্যাটেলাইট, ঠিক আছে স্যাটেলাইট। এবার এই স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম গুলো, সেই ক্রোমোজোম গুলোকে বলা হয় স্যাট ক্রোমোজোম, অর্থাৎ SAT। এই S কথাটা বা SAT কথাটার অর্থ হচ্ছে কি না সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিনিকো, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড বিহীন একটা অংশ বা ডিএনএ বিহীন অংশ বা ডিএনএ বিহীন অংশ। এইবার দেখো, এবার একটা খুব মজার জিনিস, মানুষের 13, 14, 15, 21, 22তম ক্রোমোজোম হচ্ছে স্যাট ক্রোমোজোম, ঠিক আছে। মানুষের 13, 14, 15, 21, 22তম ক্রোমোজোম হচ্ছে কি না স্যাট ক্রোমোজোম। এটা তোমরা জানার জন্য জেনে রাখতে পারো। আচ্ছা, আর তোমাদের যেটা বললাম এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এরপর আমরা যেগুলো পড়বো না সেগুলো সব এগুলো কেন্দ্রিক হবে, যেমন সেন্ট্রোমিয়ার, কাইনেটোকোর, ঠিক আছে। তো তোমরা খুব ভালো করে এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
চলো এবার একটা জিনিস দেখে নেওয়া যাক, সেটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কত ধরনের হয়। অর্থাৎ আমরা তো দেখলাম যে যদি ধরো এটা একটা ক্রোমোজোম হয়, ঠিক আছে, ধরো এটা যদি একটা ক্রোমোজোম হয়, তাহলে এই যে মাঝের যে অংশটা সেটা হচ্ছে কি না সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এই যে মাঝের যে অংশটা সেটা কিন্তু সেন্ট্রোমিয়ার, আর সেন্ট্রোমিয়ারের দুপাশে প্রোটিন নির্মিত চাকতির মতো যে অংশটা এইটা হচ্ছে কি না কাইনেটোকোর। এবার হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়। কত ভাগে না 4 ভাগে ভাগ করা হয়। দেখো সেগুলো কি কি। প্রথমটা হচ্ছে টেলোসেন্ট্রিক। দেখো টেলো কথাটার অর্থ কি, টেল কথার অর্থ কি একদম প্রান্ত, তাই তো, একদম প্রান্তে। দেখো এই ছবিটাতে লক্ষ্য করো, একদম প্রান্ত। এটা যদি ক্রোমোজোমটা হয় তাহলে ক্রোমোজোমের একদম প্রান্তে অবস্থান করছে কি সেন্ট্রোমিয়ার, একদম একদম শেষে একদম কর্নারে অবস্থান করছে, অর্থাৎ তারপর কিন্তু আর কোনো অংশ নেই, সেটা হচ্ছে কি না টেলোসেন্ট্রিক। টেলো কথাটার অর্থ কি একদম প্রান্ত বা লেজের দিক, যা কিছু তোমরা ভেবে মনে রাখতে পারো। সেন্ট্রিক কেন, কারণ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, তাই জন্য। আচ্ছা এবার হচ্ছে কি না অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক দেখো সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তের নিকটে থাকে। দেখো আগেরটা কি করলাম, একদম শেষ প্রান্তে থাকে, লক্ষ্য করো একদম শেষ প্রান্তে থাকে, একদম শেষ প্রান্তে। এটা কি বলছে শেষ প্রান্তের নিকটে, অর্থাৎ শেষ প্রান্ত যদি এটা হয় তার থেকে কিছুটা কাছে অবস্থান করে কে না সেন্ট্রোমিয়ার। এটা কিন্তু সেন্ট্রোমিয়ার, এই যে গোলগুলো যেগুলো এঁকেছে সেগুলো কিন্তু সেন্ট্রোমিয়ার। অ্যাক্রোসেন্ট্রিক বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অর্থাৎ শেষ প্রান্তের নিকটে অবস্থান করছে। কোথায় না শেষ প্রান্তের নিকটে অবস্থান করছে। এবার মেটাসেন্ট্রিক। মেটা কথার অর্থ হচ্ছে মাঝামাঝি, মেটা কথার অর্থ হচ্ছে মাঝামাঝি। দেখো একদম মাঝামাঝি জায়গায় অবস্থান করছে কে না সেন্ট্রোমিয়ার, দেখো একদম মাঝামাঝি, দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে কি না মেটাসেন্ট্রিক। এবার হচ্ছে কি না সাব মেটাসেন্ট্রিক। তো সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানের নিকটে থাকে, অর্থাৎ পুরোপুরি মাঝ বরাবর নয়, মাঝখান থেকে কিছুটা আগিয়ে থাকে, মাঝখানে কিছুটা আগিয়ে থাকে, অর্থাৎ একটা পোর্শন হয় কিছুটা বড়, একটা পোর্শন হয় কিছুটা ছোট, অর্থাৎ অনেকটা ইংরাজি এল আকৃতির মতো দেখতে হয়। তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন এইভাবেই তুলে আসবে যে এল আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়, এই 4টে অপশন দিয়ে দেবে। তো তখন তোমাকে বলতে হবে যে এল আকৃতির ক্রোমোজোম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। বোঝা গেছে? দেখে নাও একবার, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।